সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের পরিবেশ সুরক্ষা বিষয়ক নিয়মিত আয়োজন আমার বসুন্ধরা। আজকে আমরা আলোচনা করব পরিবেশ সুরক্ষায় অতিথি পাখির ভূমিকা এবং অতিথি পাখির নিরাপত্তা বিধানে আমাদের করণীয়। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণীবিদ্যা বিভাগের সাবেক চেয়ারম্যান ও অধ্যাপক ডক্টর মঞ্জুরুল কিবরিয়া। আমাদের সঙ্গে আরও যুক্ত হয়েছেন পরিবেশ অধিকার কর্মী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এজিএম নিয়াজউদ্দিন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি এখন সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আপনার কাছে যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে অতিথি পাখি বলতে আসলে আমরা কি বুঝি, এবং এই যে অতিথি পাখির কথা বললাম, এই অতিথি পাখিগুলো আমাদের পরিবেশ এবং বাস্তুতন্ত্রের যে এত গুরুত্বপূর্ণ কেন বলে আপনি মনে করেন? একজন প্রাণী বিজ্ঞানী হিসেবে আপনি এই বিষয়টা কিভাবে দেখেন? আসলে অতিথি পাখি অর্থাৎ আমাদের অতিথি তারা পাখিরা তিনটা কারণে আসলে তারা মাইগ্রেট করে। হ্যাঁ, প্রথমত হচ্ছে তারা পরিবেশগত কারণে, যখন আমাদের শীত প্রধান দেশগুলোতে যখন এখানে বরফ দ্বারা আচ্ছাদিত হয়ে যায়, তাদের বাসস্থানের অনুকূল পরিবেশ থাকে না, তাদের খাদ্য সংকট দেখা দেয়, তখন তারা ওই পরিবেশগত কারণে তারা প্রথমত মাইগ্রেট করে অন্য এলাকায় চলে যায়, যেখানে অধিকতর উষ্ণ এলাকায় চলে যায়। আর দ্বিতীয় যেটা মাইগ্রেশন হয় সেটা হচ্ছে প্রজননের কারণে। হয়তো দেখা যায় তাদের ওখানে ওই এলাকায় অনুকূল পরিবেশ নাই, তারা ওইটা মাইগ্রেশন এই প্রজননের জন্য তাদের একটা অনুকূল পরিবেশে চলে যায়, যেখানে তাদের বাচ্চাগুলো বড় হতে পারে এবং খাদ্যের প্রাচুর্যতা রয়েছে। আর 3 নম্বর হচ্ছে খাদ্যের জন্য। হ্যাঁ, যা দেখা গেল একটা জায়গায় খাদ্যের প্রাচুর্যতা একটা নির্দিষ্ট সিজনে কমে যায়, তখন তারা খাদ্যের জন্য বেঁচে থাকার জন্য অন্য একটা জায়গায় বছরে একটা নির্দিষ্ট সময় অন্য একটা জায়গায় চলে যায়। এই যে খাদ্য, বাসস্থান এবং তারা প্রজনন এবং পরিবেশগত কারণে আসলে পাখিরা মাইগ্রেট করে। যখন এই শীত প্রধান দেশ থেকে আমাদের এখানে যখন যখন শীতকাল চলে আসে, তখন প্রচুর পাখি এখানে আসে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন অঞ্চল, সাইবেরিয়া থেকে, মঙ্গোলিয়া থেকে, তারপরে হিমালয় পর্বতের পাদদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে আসে। তাদেরকে আমরা আসলে স্বাভাবিক অতিথি পাখি বলি। আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এটা আমাদের ইকোসিস্টেমের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। অতিথি পাখি আমাদের হাজার বছর ধরে বাংলাদেশে আসে, যার জন্য তাদের একটা ইকোলজিক্যাল একটা ইম্পর্টেন্স রয়েছে। আমি যদি ইকোলজিক্যাল ইম্পর্টেন্স যদি বলি, প্রথমত বলি সেটা হচ্ছে যেটা তারা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আমাদের কীরকম পরিবেশে যারা বিশেষ করে তারা বিভিন্ন রকম পোকামাকড় খাবার হিসেবে গ্রহণ করে, বিভিন্ন রকমের শামুকজনিক এক একটা প্রজাতি এক এক রকমের খাবার, তারা বিশেষ করে হাঁস জাতীয়গুলো তারা শামুকজনিকগুলো খায়, পোকামাকড় খায়। আমাদের এই ক্ষতিকর কীট পতঙ্গ থেকে তা আমাদেরকে রক্ষা করে। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, যে জলাশয়ে তারা বসবাস করে, অবস্থান করে, আমাদের বড় বড় লেকগুলো যেগুলো আমার ন্যাচারাল যেই জলাভূমি, ওগুলোতে মেইনলি আসে। ওই জলাভূমিগুলোতে যখন বিপুল সংখ্যক এই অতিথি পাখি আসে, সেখানে তারা বিভিন্ন রকমের খাদ্য তারা মল ত্যাগ করে। হ্যাঁ, মল ত্যাগ করার মাধ্যমে ওখানে কিন্তু প্রচুর পরিমাণে প্লাঙ্কটন এবং ফাইটোপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন গ্রো হয়, এবং ওখানে ওই পুকুরের উৎপাদনশীলতা বেড়ে যায়। অন্যান্য জীববৈচিত্র্য যারা আছে, মাছ থেকে শুরু করে, তাদের খাদ্যের প্রাচুর্যতা বাড়ে। এবং তাছাড়াও একই সাথে আমাদের এখানে বিভিন্ন রকমের ম্যাচু বিড়াল, অনেক রকমের বিভিন্ন ওয়াইল্ড লাইফ আছে, বন্য প্রাণী আছে, তারা কিন্তু তাদেরকে খাদ্য হিসেবে গ্রহণ করে। এই যে একটা ইকোলজিক্যাল ব্যালেন্সের জন্য এটা আমাদের প্রকৃতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে তাদের একটা আমরা রিক্রিয়েশনাল একটা ভ্যালু রয়েছে। হ্যাঁ, যখন অতিথি পাখি যেখানে আসে, আমাদের বিভিন্ন বাচ্চারা, বিভিন্ন মানুষ বিনোদনের জন্য অতিথি পাখি দেখতে যায়। এটা একটা হচ্ছে আপনার রিক্রিয়েশনাল ভ্যালু রয়েছে। তারপর আমাদের যে মাটির যেই উর্বরতা, তারা কিন্তু মাটির উর্বরতা বৃদ্ধি করে, আমাদের খাদ্যশস্য পরাগায়নে সহযোগিতা করে। তারা বিভিন্ন রকমের ফল ফ্রুট খায়, তখন এই ফল ফ্রুট খেয়ে যখন অন্য জায়গায় যখন তারা এটাকে তারা মলত্যাগ করে, ওটার মাধ্যমে তারা বীজটা কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। তখন এই যে তাদের বিভিন্ন অঙ্কুরোদ্গমে তাদের এই যে এটাকে কি বলে, মানে এই অর্থাৎ আমাদের যে বিভিন্ন রকমের উদ্ভিদ সংকরায়নে বা উদ্ভিদ পরাগায়নে তারা সহযোগিতা করে। হ্যাঁ, এটা একটা। আর মাটির গুণাগুণ বৃদ্ধিতে সহযোগিতা করে। তারা যে বিভিন্ন রকমের মলমূত্র ত্যাগ করে, এটার মাধ্যমে আমাদের সয়েলের ফার্টিলিটি কিন্তু বৃদ্ধি পায়।
হ্যাঁ, এত সার্বিকভাবে আমরা যদি চিন্তা করি, এবং এই অতিথি পাখিগুলো ওই জলাভূমিতে আসে যেই জলাভূমি আমাদের পরিবেশের ইন্ডিকেটর হিসেবে কাজ করে, অর্থাৎ ইকোলজিক্যাল ইন্ডিকেটর। আমরা যে জলাভূমিতে অতিথি পাখি আসে আমরা ধরে নিতে পারি এটা পরিবেশগতভাবে খুবই স্বাস্থ্যসম্মত এবং খুব ভালো অবস্থান আছে, এটা একটা ইকোলজিক্যাল ইন্ডিকেটর। যদি ওই জলাভূমির যদি কোনো রকম পলিউশন বা কোনো অন্য কোনো যদি কোনো হ্যাম্পার হয়, তাহলে কিন্তু ওখানে কিন্তু তার পর বছর থেকে আর অতিথি পাখি আসে না। হ্যাঁ, তার এ সবগুলো মিলে এরা আমাদের ইকোসিস্টেমের জন্য, আমাদের পরিবেশের জন্য, আমাদের জীববৈচিত্র্যের জন্য, আমাদের সয়েলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। আমি এখন AGM নিয়াজউদ্দিনের কাছে আসতে চাই। প্রফেসর কিবরিয়া সুন্দরভাবে বলেছেন আমাদের বাস্তুতন্ত্রে, আমাদের পরিবেশে এবং এমনকি আমাদের অর্থনৈতিক নানা ক্ষেত্রেও অতিথি পাখি বিশাল একটা ভূমিকা রেখে যাচ্ছে। কিন্তু এত উপকারী পাখি, সেই পাখিগুলো আমরা তাদের যে নিরাপত্তা বিধান করার প্রয়োজন ছিল, আমাদের যে উপকার করছে এসে অনেক হাজার হাজার মাইল দূর থেকে আসে, আমাদের উপকার করে যাচ্ছে, কিন্তু আমরা তাদের জীবন হুমকিতে ফেলে দিচ্ছি নানা কারণে। আপনি একজন পরিবেশ অধিকার কর্মী হিসেবে বিষয়টি কীভাবে দেখেন? আমাদের যে আবহমানকালের যে সমাজ সংস্কৃতি, সেখানে অতিথির প্রতি এক ধরনের ভালো ব্যবহার, ভালো লাগা, এবং এটা একটা আমাদের সংস্কৃতিরই অংশ। এবং আপনি যদি দেখেন এই যে আমাদের যে সংস্কৃতি, সেখানে কিন্তু অতিথি পাখির আগমনটা দীর্ঘদিন ধরে আছে, এবং মানুষ কিন্তু এই অতিথি পাখির যে আগমনটাকে খুব স্বাভাবিক নিয়ম হিসেবে মেনে নিয়েছে। এবং আমরা দেখেছি আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন এই যে হাওর বাওরে, সেখানে অতিথি পাখির একদম নিরাপদ আগমন দেখেছি। এখন আমরা এবং এই যে তার আগমন, এটা একটা স্বাভাবিক, প্রকৃতির একটা প্রাণ আছে, প্রকৃতির একটা নিজস্ব ছন্দ আছে। সেই ছন্দে প্রকৃতিতে কারো আগমন ঘটে, কারো প্রস্থান ঘটে, এটা খুবই স্বাভাবিক এবং সহজাত। মানুষও কিন্তু মাইগ্রেট করে। পৃথিবীর ইতিহাস যদি দেখি আমরা, পাখিরা আসে, এটা অল্প সময়ের জন্য মাইগ্রেট করে। তো এই যে আসা, অতিথির আগমন, এটা আমাদের খুবই স্বাভাবিক একটা অনুষঙ্গ ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুদিন ধরে এই অতিথি পাখি জীবন সংকটাপন্ন, এবং তাদের যে নিরাপদ যে এখানে আগমন এবং তাদের যে সময়কাল জুড়ে থাকা। হ্যাঁ, আমাদের দেশে তো শীতকালটা অত বেশি সময় থাকে না, কিন্তু যে সময়টা জুড়ে থাকে তাদের ঝুঁকির মুখে পড়েছে। এটার বড় কারণ হচ্ছে আমাদের যে একটা লোভ, এবং কিছু মানুষ যারা এদেরকে কেন্দ্র করে এক ধরনের উপজীবিকা হিসেবে তারা চিন্তা করে, এবং অর্থাৎ জীবিকা হিসেবে তাদের এই ধরনের একটা কাজ করে। আমাদের অনেকের শখ পূরণ করতে যেয়ে অতিথি পাখি নিধন করা হচ্ছে। এবং আমাদের এই জায়গাটাতে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের যে আইনের যে প্রয়োগ, এটা একটা দিক আছে। আইনকে যথাযথ ব্যবহার, এই যে পরিবেশ সচেতনতা, এই প্রাণী নিধনের ক্ষেত্রে কিন্তু আইনগত বিধান আছে, এবং আইনের প্রয়োগটা আমরা দেখতে পাই না। এবং আপনি যেটা বলছেন যে আমাদের এখানে মানুষের যে সচেতনতার জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এখন আমার এলাকায় যখন পাখি নিধনের জন্য সে শিকারী হোক, শৌখিন শিকারী হোক, সেখানে যদি মানুষের মধ্যে সচেতনতা থাকে সেটাকে রোধ করা যায়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে প্রভাব এবং প্রভাবশালীদের কারণে এই জায়গাটাও হয়ে ওঠে না, যার ফলে অতিথি পাখির যে এই সময়কাল জুড়ে থাকা, সেটা সংকটাপন্ন। এবং সে যে স্যার বলেছেন যে তার প্রজননের জন্য সে আসে, শুধুমাত্র খাদ্য না, সে খাদ্যের জন্য আসে, প্রজননের জন্য আসে। প্রজননের জন্য দরকার হচ্ছে নিরাপদ আবাস, এবং এইটা কিন্তু নিরাপদ আবাস, সেখানে তার একটা সময়কাল জুড়ে থাকতে হয়। এবং সে এই প্রক্রিয়ার মধ্যে থেকে কোথাও না কোথাও দেখা যায় যে তাকে এরকম চোরাগোপ্তা শিকারীদের হামলার শিকার হচ্ছে এবং তাদের লোভ লালসের শিকার হচ্ছে। এইটা সত্যিকার অর্থে এই পরিবেশের যে ইকো সিস্টেমের মধ্যে যেটা চলে আসছে দীর্ঘদিন ধরে, এবং সেটার একটা ভায়োলেশন হয়, এবং যার মধ্যে দিয়ে প্রাণ প্রকৃতির মধ্যে এক ধরনের ইমব্যালেন্স তৈরি হয়। যে প্রফেসর নিয়াজ বললেন আইনের যথাযথ প্রয়োগটা হচ্ছে না, এত উপকারী একটি পাখি রক্ষায় কেন আমাদের প্রশাসন আইনের প্রয়োগে এত আন্তরিক নয়? আরেকটা বিষয় হচ্ছে
আমাদের অনেকগুলো সংগঠন আছে, বিশেষ করে পরিবেশ অধিকার বিষয়ক সংগঠন, যেমন পরিবেশ মানবাধিকার আন্দোলন ফমা আছে। তারপর আমরা দেখি উত্তরবঙ্গে বা বিশেষ করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যেহেতু প্রধানত অতিথি পাখিরা আসে, বেশিরভাগ ক্ষেত্রে অতিথি পাখিরা ওই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসে। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক সময় আসতো বা এখনও আসে, আগের চেয়ে অনেক কম। তো এই সমস্ত ক্ষেত্রে যখন আসে শীতের আগে, এই সমস্ত যে সংগঠন যারা আছে অনেকেই পাহারাদারের ভূমিকা পালন করছে। বা যে উনি সচেতনতার কথা বললেন, আমাদের এই যে মানুষকে সচেতন করার জন্য আইনের প্রয়োগ, যথাযথ প্রয়োগের আমাদের প্রশাসনিক যারা যে সমস্ত সংগঠন সংস্থা আছে তাদের যারা নির্লিপ্ত ভূমিকা পালন করছে, তাদেরকে বাধ্য করার জন্য আমাদের নাগরিক সমাজ কেন কী ধরনের ভূমিকা রাখতে পারে, বা আমাদের যে সমস্ত সংগঠন আছে বিশেষ করে পাখির অধিকার বা পশু অধিকার রক্ষার ক্ষেত্রে যারা কাজ করছে তারা কিভাবে ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন? আমি যদি আইনগত বিষয়ে যদি বলি, বাংলাদেশের আমাদের আভ্যন্তরীণ অনেকগুলো আইন রয়েছে, আবার ইন্টারন্যাশনাল অনেকগুলো রেগুলেশন কনভেনশন রয়েছে পাখিগুলো রক্ষার জন্য। আমি যদি বলি, বাংলাদেশের ওয়াইল্ড লাইফ অ্যাক্ট রয়েছে 2012 সালের। এখানে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা আছে এই বন্যপ্রাণী হত্যা করা বা যে কোনোভাবে বিরক্ত করা এটা কিন্তু শাস্তিযোগ্য অপরাধ। আমাদের ওয়াইল্ড লাইফ অ্যাক্ট কিন্তু একদম সুস্পষ্টভাবে আছে। তাছাড়া আমাদের এই যে বন আইন আছে, তারপর রয়েছে আমাদের জীববৈচিত্র্য আইন, যেটা 2017 সালে প্রণয়ন করা হয়েছে। তারপরে আসে আমরা সিবিডি, কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি, সিবিডির আমরা সিগনেটারি বাংলাদেশ, হ্যাঁ, যেটা 1992 সালে হয়েছে। সিবিডির একদম রিও ডি জেনেরিওতে হয়েছে। সিবিডির সদস্য দেশ হিসেবে, একদম সিগনেটারি হিসেবে জীববৈচিত্র্য সংরক্ষণ করা কিন্তু আমাদের কিন্তু সাংবিধানিক দায়িত্ব। আমাদের সংবিধানের 18 ক ধারা অনুযায়ী জীববৈচিত্র্য সংরক্ষণ করা আমাদের সাংবিধানিক দায়িত্ব। তো এটা গেল। এরপরে যদি আমি ইন্টারন্যাশনাল যদি এই শুধু পাখি সংরক্ষণের জন্য যদি আমি বলি, একটা বন কনভেনশন আছে যেটা জার্মানির বন শহরে হয়েছে বলে এটাকে সিএমএস বলা হয়, অর্থাৎ কনভেনশন অন মাইগ্রেটরি স্পিসিস। হ্যাঁ, বিশেষ করে এই মাইগ্রেটরি বার্ডগুলো সংরক্ষণের জন্য এই কনভেনশনটা করা হয়েছে। তাছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ আমাদের কনভেনশন আছে, এটাও আমাদের বাংলাদেশ সিগনেটরি, সেটা হচ্ছে রামসার কনভেনশন। ইরানের রামসার শহরে এইটা স্বাক্ষরটা হয়েছে বলে, অর্থাৎ এটা বিশ্বের যত জলাভূমি আছে সমস্ত জলাভূমিগুলো প্রোটেক্ট করার জন্য সুনির্দিষ্ট একটা আইন রয়েছে, এবং এটা একটা কনভেনশনের মধ্যে, যেটাকে রামসার কনভেনশন বলে। আমাদের এই রামসার কনভেনশনের মাধ্যমে আমাদের টাঙ্গুয়ার হাওর এর পাখিগুলো সংরক্ষিত, সুন্দরবন এলাকার ওগুলো সংরক্ষিত এই রামসার সাইট ডিক্লেয়ার করার মাধ্যমে। তার মানে আমাদের ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালি অনেকগুলো আইন রয়েছে, কনভেনশন রয়েছে আমাদের এই পাখিগুলো রক্ষা করার জন্য। কিন্তু এখানে সমস্যা হচ্ছে আমাদের প্রয়োগের ক্ষেত্রে কিন্তু আমাদের যথেষ্ট দুর্বলতা রয়েছে। আমাদের আইন প্রয়োগকারী সংস্থা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো, এখানে অনেকগুলো সংস্থা ইনভলভ। প্রথমত বন বিভাগ রয়েছে, তারপর পরিবেশ অধিদপ্তর রয়েছে, মৎস্য বিভাগ রয়েছে, পানি সম্পদ মন্ত্রণালয় রয়েছে, অনেকগুলো সংস্থা কিন্তু, এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় রয়েছে, অনেকগুলো সংস্থা রয়েছে। এখন তাদের মধ্যে সবচেয়ে বড় যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তাদের মধ্যে কোঅর্ডিনেশন নাই। এবং এই যে এতগুলো রুলস রেগুলেশন রয়েছে এই মাইগ্রেটরি বার্ডগুলোকে রক্ষার জন্য, কিন্তু এই বিষয়ে তারা যথাযথভাবে অবগত নয় প্রথমত তাদের। এবং আরেকটা বিষয়, যখন আমরা যখন যে কোনো একটা পাখি বা যে কোনো একটা ওয়াইল্ড লাইফ মারা যায় বা আমরা উদ্ধার করার জন্য বলি, তখন বন বিভাগ আমাদেরকে বলে যে মানে তাদের লোকবল সংকট, এটা একটা কিন্তু প্রকট বিষয়। তো এই সার্বিকভাবে এটা একটা বিষয় আছে। এছাড়াও আরেকটা রয়েছে আমাদের মানুষের সচেতনতা, যে আইনের প্রয়োগের ক্ষেত্রে আপনার স্বচ্ছতা নাই, জবাবদিহিতা নাই, আবার সমন্বয়হীনতা, এগুলো তো বড় বিষয়। তাহলে এগুলোই আপনার কিভাবে এই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যেতে পারে? অনেক ধন্যবাদ। এটা সমস্যাগুলো সমাধানের জন্য ইতিমধ্যেই কিন্তু কার্যক্রম শুরু হয়ে গেছে। আপনি দেখবেন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে অ্যাওয়ারনেস ডেভেলপ করার জন্য তারা বিভিন্ন নেচার ক্লাবগুলো আছে, বার্ড ক্লাব আছে। আমাদের চট্টগ্রাম শহরে একটা বার্ড ক্লাব আছে। এখানে এমন লোকজন আছে, এখানে বিভিন্ন নন প্রফেশনাল অর্থাৎ প্রাণীবিদ না, এখানে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, ব্যবসায়ী আছে, বিভিন্ন পেশার লোকজন এখানে ইনভলভ। তারাও কিন্তু ফটোগ্রাফি করে, তারা কন্টিনিউয়াস, তারা বিভিন্ন পাহাড়ে গিয়ে, জঙ্গলে গিয়ে, ওয়েটল্যান্ডগুলোতে গিয়ে তারা ফটোগ্রাফি করে। এই ধরনের বিভিন্ন নেচার ক্লাবগুলো এবং সচেতনতা তৈরি করতে হবে। এবং বিশেষ করে আমাদের শিক্ষার্থীদের মধ্যে আমরা যদি সচেতনতা তৈরি করতে পারি, একসময় যে আমরা ছোটোকালে ছিলাম, আমাদের বিভিন্নজন দেখতাম পাখি শিকার করতো, সেটাকে আমরা একটা বিনোদনের অংশ হিসেবে মনে করতাম। কিন্তু
এখন যেটা রিয়েলিটি, এখন বর্তমান বাচ্চারা বিভিন্ন সামাজিক সংগঠন গড়ে উঠছে, পরিবেশবাদী সংগঠনগুলো যথেষ্ট সচেতন বর্তমানে, এবং বর্তমানে ঠিক উল্টো। এখন বাচ্চারা কিন্তু অতিথি পাখি যেখানে যায়, আমাদের পাখিগুলো যদি দেখাতে পারি, বিভিন্ন ফটোগ্রাফি এক্সিবিশনগুলো হয়, বিভিন্ন আর্ট কম্পিটিশন হয়, তারপর বিভিন্ন মাঠ পর্যায়ের কার্যক্রম শিক্ষা সফরের মাধ্যমে তাদেরকে অ্যাওয়ার্ড করা হয়। এমনকি আমাদের পাঠ্যসূচিতেও কিন্তু অনেকগুলো পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো সবগুলো মিলে এখন কিন্তু পাখি শিকার না, বরং পাখির প্রতি মানুষের একটা মমত্ববোধ সৃষ্টি হয়েছে, এবং ধীরে ধীরে কিন্তু আমি আশা করি সেটা ধীরে ধীরে বৃদ্ধি পাবে, এবং এই বৃদ্ধি পাওয়ার মাধ্যমেই আমাদের পাখিগুলো আমাদের রক্ষা পাবে। ধন্যবাদ। আমি আবারও এজিএম নিয়াজউদ্দিনের কাছে আসতে চাই। আমাদের পরিবেশ রক্ষার ক্ষেত্রে এবং আমাদের পাখি, বিশেষ করে অতিথি পাখিদের অধিকার রক্ষার ক্ষেত্রে আপনাদের শিক্ষকদের কেমন ভূমিকা থাকা দরকার, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত শিক্ষার্থী আছে তাদের মধ্যে কিভাবে আপনারা সচেতনতা বা দায়িত্বশীলতার বিষয়টি তাদের মননে ঢুকিয়ে দিতে পারেন বলে আপনি মনে করেন? আপনি যে প্রশ্ন করেছেন, আসলে তরুণরাই পারে আমাদের এই সংস্কৃতি যেটা আমাদের পাখিকে ঝুঁকিপূর্ণ করছে এটাকে বদলে দিতে। তরুণরাই পারে এই যে আমরা আমাদের যে রাষ্ট্রের যে বিভিন্ন রকম অনিয়ম তার বিরুদ্ধে তাদের যে প্রতিরোধ, তরুণরাই কিন্তু আসলে পথ দেখাতে পারে, এবং এটা এক্ষেত্রেও পথ দেখাতে না, পারে। এখন দেখাচ্ছ আপনি যে 5 আগস্টে বা আমাদের জুলাই রেভলিউশন আমরা সেখানে যেটাকে আমরা বলি, দেখেছি সেটা তো তরুণরাই তো তরুণরা পথ অসাধ্য সাধন দেখিয়েছে, করেছে। এবং এটা এই কারণ তরুণদের মধ্যে তাদের চিন্তার ভেতরে একটা স্বচ্ছতা আছে, তারা পৃথিবীকে দেখছে, তারা সব কিছু এখন প্রযুক্তির যুগে কোনটা ক্ষতিকারক কোনটা ভালো, পৃথিবী কীভাবে চলছে তারা দেখছে। একটা পাখি, তারও যে একটা অধিকার আছে সে কিন্তু সেটা গুগল করে জানতে পারছে, সে জানে তার কি অধিকার, এবং সে জানে তার অধিকারটুকু সে এস্টাবলিশ করার জন্য সে আত্মাহুতি দিয়েছে। এবং আসলে বাংলাদেশের মতো একটা তৃতীয় বিশ্বের দেশে যেখানে মানুষের অধিকার ঠিকমতো অর্জন নিয়ে শঙ্কা আমরা দেখি, সেখানে পাখির অধিকার নিয়ে মানুষের যে সচেতনতার পর্যায়ে যাওয়া, সেটা কিন্তু পরিবর্তন করতে পারে তরুণরাই। এই পথ দেখানোর কাজটা তরুণরা করছে। যেমন চিটাগং ইউনিভার্সিটির কথা বললেন, বাংলাদেশের আয়তনের দিক থেকে বৃহত্তম বিশ্ববিদ্যালয়, এবং এই বিশ্ববিদ্যালয়ে যে আপনি দেখবেন সেখানে সবুজ এবং প্রাণ প্রকৃতির এক অনন্য একটা উদাহরণ। সেখানে আপনি যদি দেখেন সেখানে পাহাড়গুলোকে কোনো খুব বেশি মাত্রায় কোনোভাবে হাত দেওয়া হয়নি, এবং ল্যান্ডস্কেপ ব্যবহার করে আমরা ইউনিভার্সিটির যে ভবনগুলো করা হয়েছে। এবং আপনি যদি দেখেন চিটাগং ইউনিভার্সিটি ক্যাম্পাসে মায়া হরিণ দেখা গেছে, এবং এটার ভিডিও ফুটেজ ছাত্ররা সংগ্রহ করছে, এবং সে জানান দিচ্ছে আপনার এই মাসেই আপনার একটা বড় অজগর পাওয়া গেছে, সেটা 13 ফিট লম্বা। অজগর প্রায় পাওয়া যায়, সেখানে ছাত্ররা সচেতন। যখনই কোনো একটা প্রাণী বিপন্ন হওয়ার একটা শঙ্কা দেখা যায়, ছাত্ররা এগিয়ে আসে, এবং ছাত্রদের মধ্যে সেখানে ওয়াইল্ড লাইফ ক্লাব আছে, বার্ড ক্লাব আছে, এবং তাদের ভিতরে এই শুধুমাত্র অতিথি পাখি না, বিড়াল হোক, সেটা যে কোনো প্রাণী হোক, তারা যখন দেখে যে কোনো কারণে আক্রান্ত হয়েছে অথবা কোনো কারণে এটা আইসোলেটেড হয়ে গেছে, তারা সেটাকে ধরে সেটা ছেড়ে দেয়, জঙ্গলে ছেড়ে দেয়। এবং আমিও দেখেছি, আমি যখন ছাত্র ছিলাম তখনও দেখেছি আমরা হরিণ প্রায় দেখছি আমরা। অর্থাৎ এই জায়গাটাতে ছাত্রদের মধ্যে একটা সচেতনতা আছে, এবং শিক্ষক হিসেবে বিশেষ করে যারা এই যে আমাদের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষক, বোটানির শিক্ষক আছেন, আমরা যারা পরিবেশ নিয়ে কাজ করছি, ছাত্ররা কাজ করছে, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেউ নিধন করছে, অতিথি পাখিকে তারা কোনোভাবে ক্ষতিগ্রস্ত করছে শিকারের উদ্দেশ্যে, সে ধরনের আমরা নজির দেখি না। এবং এখন যেটা তৈরি হচ্ছে, আমাদের নতুন নতুন ভবন তৈরি হচ্ছে, যে কারণে একটা পাখিদের যে অভয়াশ্রম যেটাকে বলে, সেটা কিন্তু কিছুটা আগের চেয়ে পরিবর্তন করছে। যেহেতু আমাদের এক্সপানশন হচ্ছে, সেই নিরাপদ জায়গাটা কিন্তু কমে যাচ্ছে আস্তে আস্তে। তো সেক্ষেত্রে এখন আমাদের যারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, তারাও কিন্তু এটা মাথায় রাখছেন, যে কারণে পাহাড়ের এই যে বনায়নের কাজ কিন্তু আমরা সবসময় ক্রমাগত আমাদের যে ফরেস্ট্রি ডিপার্টমেন্ট, বোটানি ছাড়াও বিভিন্ন বিভাগ তার সহোদ্যোগে সেখানে কাজ করে। যে কথাটা আমি শুরুতেই বলেছিলাম, যে আমাদের সামাজিক সচেতনতা, নাগরিক সচেতনতা, এই পাখির যে উপকারিতা, আমরা স্যার ব্যাখ্যা করলেন যে ইকোসিস্টেমে তার যে কন্ট্রিবিউশন, সেটার উপকারিতা তারা কি করবে, তারা তরুণ শিক্ষার্থীরা তারা সেটা তুলে ধরবে। এবং এই সচেতনতার কাজটা আপনি কিন্তু
ওই আপনি কিন্তু নর্মালি সরকার বিজ্ঞাপন দিয়ে, পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে, টেলিভিশনে অ্যাড দিয়ে শেষ করতে পারবে না। কিন্তু তরুণরা যখন সবাইকে যখন তারা যেভাবে এই বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে মানুষকে সচেতন করছে, ঠিক এই পরিবেশ রক্ষা, অতিথি পাখি সুরক্ষায় তারা কি করবে, জনমানুষকে সম্পৃক্ত করবে, সচেতন করবে। এই যে সে যে একটা মানুষ যে ভুল করছে, আইনের লঙ্ঘন করছে, ওয়াইল্ড লাইফ অ্যাক্টের কথা বললেন বা আন্তর্জাতিক বিভিন্ন আইনের কথা বললেন, ওয়াইল্ড লাইফ অ্যাক্ট 2012-তে কিন্তু শাস্তির বিধান আছে। এবং আপনি একটা আহত পাখিকেও আপনি কিন্তু কি করতে পারবেন না, নিজের ইচ্ছে এটাকে এটাকে খেয়ে ফেলতে পারবেন। প্রাণ নেওয়ার অধিকার আপনার নেই, এবং এটা দণ্ডনীয় অপরাধ। সেই জন্য ছাত্ররা যেটা করতে পারে, এই যে নলেজটা, এটার উপকারিতা এবং আইনের যে দিকটা, দুটো জিনিস কিন্তু আমাদেরকে কি করতে পারে, জনমানুষকে জানাতে পারে, সম্পৃক্ত করতে পারে। আমরা এসডিজির কথা বলি, হ্যাঁ, টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনের বিষয়টা বলি। সেই এসডিজি অর্জনের ক্ষেত্রে বা এসডিজি অর্জনের জন্য আমাদের পরিবেশ সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ আবশ্যক। যে এই পরিবেশ রক্ষার ক্ষেত্রে তো অতিথি পাখিরা ভূমিকা রাখছে। তো আপনি এই ক্ষেত্রে আমাদের আর কোনো করণীয় আছে কিনা অতিথি পাখি সুরক্ষার ক্ষেত্রে? অতিথি পাখি সুরক্ষার কথা যদি আমি শর্টলি যদি বলি, প্রথমত আমাদের যেই ওয়েটল্যান্ডগুলো আছে, আমাদের যে জলজ অবস্থানগুলো রয়েছে, ওয়েটল্যান্ডগুলো সংরক্ষণ করতে হবে, এটা মাস্ট। আমরা যদি ওয়েটল্যান্ডগুলো, আমাদের যে জলাশয়গুলো আছে, এগুলো যদি আমরা সংরক্ষণ করতে ব্যর্থ হই, তাহলে কিন্তু অতিথি পাখি আসবে না। দ্বিতীয়ত হচ্ছে এই যে দূষণ, বর্তমানে যেই ইন্ডাস্ট্রিয়াল দূষণ, প্লাস্টিক দূষণ, বিভিন্ন রকমের দূষণ হচ্ছে, এই দূষণ থেকে আমাদেরকে রক্ষা করতে হবে। আমাদের জলাশয়গুলো যদি আমরা এই দূষণ থেকে রক্ষা করতে পারি, আমরা নদীগুলো যদি দূষণ থেকে রক্ষা করতে পারি, তাহলে অতিথি পাখি আসবে। আদারওয়াইজ তারা এই পলিউটেড পানিতে তারা কখনো অতিথি পাখি আসে না। তারপরে এরপরে যেটা করতে হবে, এই যে যারা শিকারী, যারা এই ধরনের বিভিন্ন, যারা গরিব, যারা মানে অনেকটা আর্থিক দৈন্যতার কারণে তারা অতিথি পাখি শিকার করে, তাদের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে এবং আমাদেরকে দিতে হবে, বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে তাদের বোঝাতে হবে, অতিথি পাখির গুরুত্ব তাদের কাছে উপস্থাপন করতে হবে। এরপর হচ্ছে আমাদের এই যে পাখি বান্ধব পরিবেশ ক্রিয়েট করতে হবে। আমাদের গাছগুলো এমন গাছ লাগাতে হবে, আমাদের যে এক্সোটিক স্পিসিসগুলো রয়েছে, এই এক্সোটিক স্পিসিসগুলো কিন্তু লাগানো যাবে না। এগুলো কিন্তু পাখি আসে না, পাখি বাসা বাঁধে না, এবং এগুলো তাদের জন্য পরিবেশ বান্ধব না। আমাদের এমন গাছ লাগাতে হবে আমাদেরকে যেগুলো পাখি বান্ধব, অতিথি পাখির জন্য খাদ্য উৎপাদন করে, বিভিন্ন ফ্রুট হয়, এই ধরনের গাছগুলো লাগাতে হবে। আর এরপর হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জ কিন্তু একটা বড় ধরনের ইম্প্যাক্ট নিয়ে আসছে। আমাদের ক্লাইমেট চেঞ্জ মিটিগেশনের দিকেও আমাদেরকে নজর দিতে হবে, কারণ ক্লাইমেট চেঞ্জের কারণে আমাদের যে একটা জলবায়ু পরিবর্তন আসছে, আমাদের টেম্পারেচার বেড়ে যাচ্ছে, আমাদের যেই পরিবর্তনটা আসছে, এটাও কিন্তু অতিথি পাখি আসার অন্তরায়। আমরা যদি মোটা দাগে যদি এই কাজগুলো যদি আমরা করতে পারি, তাহলে আমরা অতিথি পাখি সংরক্ষণ করতে সক্ষম হব। এবং একই সাথে আমাদের যে এসডিজির অভিষ্ট লক্ষ্য যে রয়েছে, এবং একই সাথে এই যে মাছ থেকে শুরু করে সমস্ত জীববৈচিত্র্য সংরক্ষণ সম্ভব হবে, এবং এসডিজি গোল অ্যাচিভমেন্টে সহযোগিতা হবে। ধন্যবাদ প্রফেসর ডক্টর মঞ্জুল কিবরিয়া এবং প্রফেসর AGM নিয়াজউদ্দিন আমাদেরকে সময় দেওয়ার জন্য। এখন কথা হচ্ছে, আমাদের যারা নাগরিক সমাজ আছে, আমাদের নাগরিক সাধারণ সবাই যদি যার যার অবস্থান থেকে আমাদের অতিথি পাখি রক্ষায় ভূমিকা রাখে, তাহলে অতিথি পাখিদের জীবনের নিরাপত্তা বিধান সহজতর হবে। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যে যেখানে থাকুন, সুস্থ, সুন্দর, নিরাপদ থাকুন।